নমুনা প্রশ্ন অনুসরণী 2.1 থেকে 2.3 পর্যন্ত অর্থাৎ অনুপাত ও শতকরা এর নমুনা প্রশ্নের অংশটুকু আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? আমাদের প্রথম টপিকস হচ্ছে মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত। আমরা যদি এইটার সমাধান করি আমরা এমনিতেই বুঝে যাব কিভাবে। লেখা আছে 3:4 এবং 4:5। যদি একাধিক অনুপাত থাকে, আমরা অনুপাতের একটা বিষয় হচ্ছে প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরে যেটা থাকে সেটাকে বলা হয় উত্তর রাশি। তো পূর্ব রাশি যদি গুণ করি, দুইটা পূর্ব রাশি অর্থাৎ 3 গুণ 4, আর একটা হচ্ছে অনুপাত উত্তর রাশি, তার মানে 4 গুণ 5। এখন সামগ্রিকভাবে অনুপাতটা কত হচ্ছে? 3 4 12 আর হলো 4 5 20। আমাদের উত্তর হচ্ছে 12:20। সোজা কথা হচ্ছে একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফলের অনুপাতকেই বলা হয় মিশ্র অনুপাত। সহজেই আমরা করে ফেললাম। তো আমরা এই নৈবেদ্যিক প্রশ্ন যদি ধাপে ধাপে কমপ্লিট করার চেষ্টা করি তাহলে আগের অনুশীলনীগুলোর ছোটখাটো যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন লেখা আছে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 60% হলো, এখন দেখো 60% হলো ছাত্রীর সংখ্যা 60, ছাত্র সংখ্যা 40, ছাত্রছাত্রী 3:2। কোনটা ঠিক? আচ্ছা, 60% যদি ছাত্রী হয় তাহলে ছাত্রীর সংখ্যা 60, এটা ঠিক আছে। ছাত্রীর সংখ্যা যদি 60 হয়, 100 থেকে যদি আমরা 60 বাদ দেই তাহলে থাকতেছে 40। সুতরাং ছাত্র সংখ্যা 40, এটাও ঠিক আছে। 1ও ঠিক আছে, 2ও ঠিক আছে। এখন ছাত্র এবং ছাত্রী অনুপাত বলে নাই, কিন্তু ছাত্রী ও ছাত্র অনুপাত বলছে, ছাত্র ও ছাত্রীর অনুপাত। এটা কি ঠিক আছে কিনা আমরা যদি লক্ষ্য করি, ছাত্র ছাত্র কতজন? 40 জন। ছাত্রী কতজন? 60 জন। তাহলে অনুপাত কি হবে? 40:60। অর্থাৎ 40:60। এটা যদি আমরা ভাগের মতন করে প্রকাশ করি তাহলে কি হবে? 40/60। 0 0 কাটা, 4 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে 4 2 দোকানে 4 আর 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। আমাদের উত্তর হবে 3:2। তাই না? 3:2। এটা কি ঠিক আছে? না, ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ উপরে আছে 2, উপরে আছে 2, তার মানে 2:3 হবে। সুতরাং আমাদের নাম্বার 1 ঠিক আছে, নাম্বার 2 ঠিক আছে, নাম্বার 3 ঠিক নাই, এটা ভুল। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। কারণ এখানে যে লাইনটা আছে যে ছাত্র অনুপাত ছাত্রী, ছাত্র হলো 40, ছাত্রী হলো 60, 20 দ্বারা ভাগ করলে হবে 2:3। সুতরাং 3:2 কথাটি ঠিক না। আচ্ছা, পরের প্রশ্ন লেখা আছে 3 নম্বরে, একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল। এখন কথা হলো 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারে? 3 জন বালক 2 জন পুরুষের সমান, পুরুষের সমান। সুতরাং একজন বালক 2/3 জন পুরুষের সমান। আছে কয়জন? 9 জন বালক। 2 গুণ 9 ডিভাইড 3, 9 কে 3 দ্বারা ভাগ করে 3, অর্থাৎ 6 জন পুরুষের সমান। উত্তর কত? উত্তর হচ্ছে খ নাম্বার 6। আশা করি বুঝতে পারছি। 4 নাম্বার প্রশ্ন, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল।
দুজন পুরুষ মানে কি 3 জন বালক, তাই না? তাই তো। তাহলে 3 জন বালক যদি সম্পন্ন করত তাহলে কয়শো টাকা পাইতো? 3 জন বালক যদি 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল। যদি কাজটি 3 জন বালক করত তাহলে প্রত্যেক বালক কত টাকা করে পাইতো? তাহলে 3 জন বালক পায় 900 টাকা। সুতরাং একজন বালক পায় 900 ডিভাইড 3 মানে 300 টাকা। এই হলো আমাদের ঘ নাম্বার 300 টাকা। সোজা কথা, এখানে বলছে 3 জন বালক সম্পন্ন করতো তাহলে কত টাকা পাইতো? 3 জন বালক মানেই তো 2 জন পুরুষ, আর 2 জন পুরুষ পায় কত? 900 টাকা। আচ্ছা, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নাম্বার 700 হলে ইউসুফের প্রাপ্ত নাম্বার কত? এটা দারুণ প্রশ্ন। ইউসুফ পায় হচ্ছে 70%, 900 তাই না? না, 700। মোট নাম্বার হচ্ছে কত? 700। তাহলে 700 এর 70%, তাই তো? 70% না 70%? তাহলে 700 এর 70/100। তাহলে 100কে 700কে 100 দ্বারা ভাগ করলে পাবো 7, 7 7 49। তার মানে সে পাইছে কত? 490 নাম্বার পাইছে। এটা হলো গিয়ে আমাদের কত নাম্বার? খ নাম্বার। আমরা অনুপাত ও শতকরা নমুনা প্রশ্নের বহু নির্বাচনী অংশটুকু কিন্তু শেষ করে ফেললাম, যেখানে ছিল 5টি অঙ্ক। তো এখন আমরা যে কাজটা করব, পরবর্তী অংশ হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, তারপরে রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে শেষ করতে। সৃজনশীল প্রশ্ন। কোন কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে? তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক নাম্বার লিখছে খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা কত টাকা তা নির্ণয় করো। তো এটা যদি আমরা নির্ণয় করতে চাই, তো খালিদের দৈনিক মজুরি এবং আলিফের দৈনিক মজুরির অনুপাতটা যদি বের করি, সাপোজ খালিদের মজুরি ও আলিফের মজুরির অনুপাত, সেটা কত? খালিদের হচ্ছে কত টাকা? খালিদের হচ্ছে তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা। তার মানে আলিফের হচ্ছে 500 টাকা আর খালিদের হচ্ছে 400 টাকা, তাই না? তাহলে আমরা হচ্ছে লিখি যে খালিদের হলো 400 টাকা আর আলিফের হচ্ছে 500 টাকা। এখন এই যে অনুপাতটা বের করলাম, অথবা তোমরা যদি চাও এইভাবেও লিখতে পারো, শুরুতে 400 অনুপাত হচ্ছে 500, এর মানে হচ্ছে কত? 400 ডিভাইডেড 500। এখন এই যে ভগ্নাংশটা হইছে, পার্সেন্টেজ বাইট করার নিয়ম কি? গুণ 100/100, রাইট? তাহলে এই 500কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5, আর 80কে 5 দ্বারা ভাগ করলে পাবো, 400কে 5 দ্বারা ভাগ করলে পাবো 80, আর এখানে 1/100 থাকতেছে, সেটাই হলো পার্সেন্টেজ। মানে পার্সেন্টেজ সমান হচ্ছে 1/100। তার মানে আমাদের খালিদ এবং আলিফের মজুরি হচ্ছে গিয়ে 80%। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন উত্তর। খালিদের দৈনিক মজুরি এবং আলিফের দৈনিক মজুরি শতকরা কত টাকা নির্ণয় করো, সেটা হচ্ছে 80%। ক নাম্বার ডান। খ নাম্বার বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল।
কাজটি কত দিনে শেষ হয়েছিল? এটা একটা বেশ লম্বা চূড়া প্রশ্ন। কত দিনে শেষ হয়েছে? আলিফ এবং খালিদ কোনো কাজ একজনে শেষ করে 20 দিনে আর একজনে শেষ করে 30 দিনে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে এত এত টাকা, সেটা হিসাব বাদ। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। প্রথম কথা হচ্ছে, দুইজনে যদি একত্রে করে তাহলে কয়দিন লাগতে পারে? আবার পুরো কাজটা শেষ করতে একজনের যদি 20 দিন লাগে, তাহলে খালিদ বাকি কাজটা কত দিনে করছে? এখানে অনেক হিসাব নিকাশ আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে আলিফ, এটা হচ্ছে খ নাম্বার। আলিফ 20 দিনে করে সম্পূর্ণ কাজ বা এক অংশ, মানে সম্পূর্ণ অংশ। সুতরাং আলিফ একদিনে করে 1/20 অংশ। ওকে, এটা একটা ম্যাটার। 2 নাম্বার ম্যাটার কি, খালিদ করে ওই কাজটা 30 দিনে। কোন কাজ আলিফ করতে পারে 20 দিনে, খালিদ করতে পারে 30 দিনে। আবার আবার খালিদ 30 দিনে করে সম্পূর্ণ বা এক অংশ। সুতরাং খালিদ একদিনে করে সম্পূর্ণ বা 1/30 অংশ। এই গেল হচ্ছে আমাদের একদিনের কাজ। এখন একত্রে করে একদিনে কতটুকু কাজ? আলিফ ও খালিদ একদিনে করে, অলরেডি আমরা বের করছি, একজন হচ্ছে 1/20 অংশ যোগ আর একজন হচ্ছে 1/30 অংশ। এইটুকু হচ্ছে আমাদের দুইজনে মিলে একদিনের কাজ। লসাগু যদি করি তাহলে লসাগু হচ্ছে 60, এখানে হবে 2, তাই তো নাকি? না, 20 আর 30 এর লসাগু 60, ঠিক আছে। 60 কে 20 দ্বারা ভাগ করলে 3, 60 কে 30 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 3 আর 2 5/60। আর একটু ছোট করলে 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 60 কে 5 দ্বারা ভাগ করলে 12, অর্থাৎ 1/12 অংশ। এইটুক একদিনে দুইজনে মিলে করে। ওকে, এখন তারা একত্রে একদিনে করে হচ্ছে 1/12 অংশ। সুতরাং সুতরাং 3 দিনে একত্রে করে। এখানে আমি আগে একটু লিখে রাখি, একদিনে একত্রে করে 1/12 অংশ। সুতরাং 3 দিনে একত্রে করে কত? 1/12 গুণ 3 অংশ, এটা হবে 12। ওকে, তাহলে কত আসতেছে? 4 কে 3 দ্বারা ভাগ করলে, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ 1/4 অংশ। এই হলো 3 দিনে একত্রের কাজ। অনেকটাই কিন্তু আমরা আগায় ফেলছি। প্রথমে আমরা বের করছি আলিফ একদিনে কতটুকু করে, খালিদ একদিনে কতটুকু করে, একত্রে দুইজনে কতটুকু করে এবং 3 দিনে একত্রে কতটুকু করে। স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছি। এখন 3 দিন একত্রে 1/4 অংশ করার পর প্রশ্ন অনুযায়ী তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তাহলে বাকি কাজ কতটুকু? এটা আগে বের করি।
বাকি কাজ সম্পূর্ণ কাজ যদি 1 হয় আর 3 দিনে যদি 1/4 অংশ করে, এত অংশ, তাহলে বাকি অংশ কতটুকু? এখানে হচ্ছে 4, 4 একে 4 বিয়োগ 1, অর্থাৎ 3/4 অংশ, রাইট? এই 3/4 অংশ কে করে? খালিদ সম্পূর্ণ করে, তাই তো? এখন খালিদ সম্পূর্ণ বা এক অংশ করে 30 দিনে। সুতরাং খালিদ 3/4 অংশ করে, কি হবে? এই 30 আর 3/4 অংশ যদি গুণ করি, 30 গুণ 3/4 অংশ এত দিনে, তাহলে কি দাঁড়াচ্ছে? 3 × 90 ডিভাইড 4, অর্থাৎ এখানে 22 88 2, অর্থাৎ 22 সমস্ত 2/4। এটা আমাদের একটা মিক্স ফ্র্যাকশন, 2/4 একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটাকে আমরা আরো ছোট বা লঘিষ্ঠকরণ করতে পারি 22 সমস্ত 1/2 দিনে, অর্থাৎ 22.5 দিনে এই কাজটা করতে পারে। তাহলে বলছে যে কাজটি শেষ কত দিনে শেষ হয়েছিল? লক্ষ্য করে দেখি 1/4 অংশ কিন্তু করছিল 3 দিনে। সুতরাং মোট সময় লেগেছিল 3 যোগ, এটা কি অত হবে? 3 যোগ হচ্ছে 22 সমস্ত 1/2 দিনে, মানে 3 যোগ 2 যোগ 4, 4 44 আর 1 45, 45/2 এত দিনে। লসাগু যদি করি 3 দোকানে 6 আর এদিকে 45, অর্থাৎ 51/2, অথবা আমরা বলতে পারি 25 সমস্ত 1/2 দিনে, মানে 25.5 দিনে কাজটি সম্পূর্ণ হয়েছিল। অঙ্কটা দেখতে বেশ বড়, কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি এই অঙ্কটা সহজেই আমরা করতে পারবো। তাহলে ক গেল, খ গেল। এখন আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার সৃজনশীল প্রশ্ন। যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পূর্ণ করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত কত? অর্থাৎ শুরুতে আমাদেরকে মজুরিটা বের করতে হবে এই 5/16 অংশের। আমরা এইভাবে লিখতে পারি, আলিফ 1 বা সম্পূর্ণ অংশ করে, এই যে 20 দিনে, শুরুতেই উদ্দীপকে লেখা আছে করে 20 দিনে। সুতরাং আলিফ, এই যে আমাদের বলছে 5/16 অংশ করে, তাহলে এর থেকে কম দিন হবে। তার মানে এই যে 20 আছে, এই 20কে আমরা গুণ করব কত? 5/16 অংশ দিয়ে। তাহলে কত আসবে? 4 দ্বারা ভাগ করলে 4 × 5 = 20, 4 × 4 = 16, অর্থাৎ 25/4 দিনে। এটা গেল আলিফের অংশ। এখন আলিফের একদিনের মজুরি হচ্ছে 500 টাকা। আলিফের একদিনের মজুরি 500 টাকা। সুতরাং আলিফের 25/4 দিনের মজুরি 500 গুণ
25/4 টাকা। তাহলে কত পাচ্ছি আমরা? আমরা যদি 500-কে 4 দ্বারা ভাগ করি, 500-কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে, কারণ কোনো সংখ্যার শেষের দুটি অংশ যদি শূন্য হয় তাহলে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। পাচ্ছি 125। 125-কে যদি আবার আমরা 25 দ্বারা গুণ করি তাহলে তার মূল্য হচ্ছে 3125 টাকা। এখানে 500-কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছিলাম 125 টাকা। তাহলে 3125 টাকা হচ্ছে আলিফের টাকা, যদি সে 5/16 অংশ কাজ করে। সেম কাজটাই আমরা এখন করব হচ্ছে কার জন্য? খালিদের জন্য। একটা কাজ করি, এই অংশটাকে আমি কপি করি, তারপরে জাস্ট শুধুমাত্র খালিদ দিয়ে বসিয়ে দেই, আমাদের সময়টা বেঁচে যাবে। এই হচ্ছে আমাদের খালিদের অংশ। কিভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে যে খালিদ একটা অংশ করতে কতদিন সময় নেয়? খালিদ একটা অংশ করতে সময় নেয় হচ্ছে 30 দিন। তাহলে আমরা এই 20 দিনের জায়গায় দিব হচ্ছে 30 দিন। অংশ তো একই, 5/16। তাহলে এইটুকু আমরা মুছে দেই, এইটুকু আমরা মুছে দেই। তাহলে এখানে দেব কত? 30। এখন 30-কে যদি আমি কিছু দ্বারা কি ভাগ করতে পারবো? এখানে আছে 16, এখানে আছে 30। তাহলে কতদিন আসতেছে? 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ দুইটাই জোড় সংখ্যা। 15 দোকানে 30, 8 দোকানে 16, 5 15 75, ডিভাইড হচ্ছে 8। এই হলো 5/16 অংশ করতে এটা হচ্ছে খালিদ, তাই না? খালিদের সময় লাগবে কতদিন? 75/8 দিন। এটা হচ্ছে খালিদ। আচ্ছা, এখন খালিদের একদিনের মজুরি কত টাকা? 400 টাকা। লিখে দিই 400। আর এখানে হচ্ছে কে হবে? খালিদ হবে। খালিদের একদিনের মজুরি লিখে দেই জিনিসটা। খালিদের একদিনের মজুরি 400 টাকা। তাহলে খালিদের লাগে কতদিন? 75/8 দিন। 75/8 দিনের মজুরি কত হবে? জাস্ট আমরা এই অংশটুকু কেটে দেই। আমাদের হচ্ছে এখন এখানে 400 টাকা গুণ হচ্ছে 75/8। 40-কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে কত? 5 8 40, অর্থাৎ পাবো 50। 50-কে যদি 75 দ্বারা গুণ করি, 50 গুণ হচ্ছে 75, আমরা পাচ্ছি 3750। 3750 টাকা। এই হচ্ছে আমাদের খালিদের টাকা, যদি সে 5/16 অংশ করে, এবং দিন হবে সেটা 75/8 দিন। এখন বলছে যে দুইজনের টাকার অনুপাত কত, বা দুইজনের মজুরির অনুপাত কত। তাহলে সেটা কিভাবে বের করতে পারি? আমরা এই কাজটা এইখানেই করি, বেশি জায়গা নষ্ট করার দরকার নেই, এক পৃষ্ঠাতেই হয়ে যাচ্ছে। আমরা এই অংশটা এইখানটাতে যদি করি, জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তাহলে আলিফের মজুরি, আলিফের মজুরি অনুপাত খালিদের মজুরি। আলিফের মজুরি আমরা কত টাকা পাইছি? 3125 টাকা। 3125 অনুপাত হচ্ছে খালিদের মজুরি পাইছি কত? 3750। 3750 টাকা। তাহলে যদি অনুপাত করি, আমরা যদি কাটাকাটি করি, শেষ পর্যন্ত পাবো হচ্ছে 5/6 অংশ, অর্থাৎ 5:6। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে খুব সহজেই আমরা ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার সৃজনশীল প্রশ্ন, নমুনা প্রশ্নের অংশটুকু করে ফেললাম। এখন আজকের এই পর্বের শেষ অংশটুকু করার চেষ্টা করব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন লেখা আছে তন্নি বুশরার বয়সের অনুপাত 3:1। তন্নির বয়স 9 বছর হলে বুশরার বয়স কত? অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1 নাম্বার, তন্নির বয়স অনুপাত বুশরার বয়স। বুশরার বয়স সমান হচ্ছে 3:1। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বুশরার তন্নির বয়স বুশরার অনুপাতের 3:1। অর্থাৎ বুশরার বয়স হচ্ছে তন্নির বয়সের 1/3 গুণ। তন্নির বয়স 9 বছর হলে বুশরার বয়স কত? সুতরাং বুশরার বয়স তন্নির বয়সের 1/3 গুণ। সোজা কথা হচ্ছে বুশরার বয়স যদি 2 বছর হয় তন্নির বয়স হবে 6 বছর। বুশরার বয়স যদি 3 বছর হয় তন্নির বয়স হবে 9 বছর, তাই না? তাহলে এখানে আবার দেওয়া আছে তন্নির বয়স যদি 9 বছর হয়, তো সুতরাং বুশরার বয়স 9 গুণ 1/3 বছর। তাহলে 9কে 3 দ্বারা কাটাকাটি করলে 3 পাবো, 3 3 বছর। অর্থাৎ বুশরার বয়স 3 বছর যদি তন্নির বয়স হয় 9 বছর। এই যে আমরা একটু আগে এইভাবে সংক্ষেপে বের করছি, মানে একজনের 3 গুণ হচ্ছে আর একজনের বয়স। 1 নাম্বার প্রশ্ন ডান। 2 নাম্বার প্রশ্ন লেখা আছে দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 630। তো আমরা যদি লিখি যে দেয়া আছে, বা 2 নাম্বার প্রশ্নটা লিখি, 2 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত সেটা কত? 10:11। এখন এখানে অনুপাতের একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল সেটা কত? 10 + 11 মানে 21। এটা কেন বের করছি? যখন কোনো অনুপাত আমরা দেখব এবং এখান থেকে আমরা দুটি অনুপাত বা দুটি সংখ্যা নির্ণয় করব, তখন অনুপাত দুটির যে অনুপাতের যে উত্তর রাশি বা পূর্ব রাশি এটার যোগফলটা লাগবে। কেন এখনই বলতেছি? তাহলে প্রথম রাশিটা কি হবে? প্রথম রাশি অথবা প্রথম সংখ্যা কি হবে? আমাদের দুইটার যোগফল কত? 630। এর হবে আমাদের দুটি অনুপাতের যোগফল, দুটি রাশির যোগফল হচ্ছে 21 এবং প্রথম রাশিটার হচ্ছে 10, বা এটা হলো প্রথম সংখ্যা। এখন 630কে 21 দ্বারা ভাগ করলে আসতেছে কত? আসতেছে
33, তার সাথে 10 গুণ করলে 310 একটা বের হইল নাকি? ঠিক আছে? ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ 63-কে 21 দ্বারা গুণ করলে হবে 3, আর 630-কে গুণ করলে হবে এখানে 0, অর্থাৎ এখানে আসবে 300। সুতরাং আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। দ্বিতীয় সংখ্যা, আমাদের মোট যোগফল হচ্ছে 630, এর হবে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু 11, তাই না? 11 অংশ, 21-এর 11 অংশ হচ্ছে গিয়ে দ্বিতীয় সংখ্যাটা। তাহলে 630-কে 21 দ্বারা ভাগ করলে আসবে 30, 30-কে 11 দ্বারা গুণ করলে 330। মূল কথা হচ্ছে যখন দুইটা অনুপাত থাকবে এবং সেখান থেকে সংখ্যা বের করতে বলবে, তখন আমাদের এই অনুপাত দুটি হলো গিয়ে যোগফল মূল অংশ, অর্থাৎ 10:11। এর মানে হইতেছে গিয়ে এই দুইটার যোগফল হচ্ছে 21, অর্থাৎ এই 21-এর 10 অংশ হচ্ছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 21-এর 11 অংশ। এখন মোট অংশ যদি 630 হয়, তাহলে এখান থেকে কাটাকাটি করে আমরা সংখ্যাটা বা সংখ্যা দুটি বের করতে পারবো। এই গেল আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা করব 3 নাম্বার। 3 নাম্বার যেটা বলছে, লেখা আছে পায়েস, দুধ এবং চিনির অনুপাত 7:2। ওই পায়েসের চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? এখানে ওই একই অবস্থা। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি অনুপাতটা লিখি, 3 নাম্বার, দুধ ও চিনির অনুপাত, চিনির অনুপাত সেটা কি 7:2। এটা দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে দুধের পরিমাণ চিনির পরিমাণের থেকে 7/2 গুণ। সুতরাং দুধের পরিমাণ চিনির 7/2 গুণ, তাই তো? এখন বলছে দুধের পরিমাণ কত, সুতরাং এখানে আছে এখন এখানে দেয়া আছে ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি, চিনির পরিমাণ 4 কেজি, সুতরাং দুধের পরিমাণ 7×2/4 কেজি, অর্থাৎ 4-কে 2 দ্বারা ভাগ করলে 2, মানে 14 কেজি। 14 কেজিতে দুধ আছে 4 কেজি। আমরা যদি অনুপাতের হিসাব করি, এই হলো 14, এই হলো 4, উত্তর রাশি পূর্ব রাশিকে যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 7:2, অর্থাৎ আমাদের ম্যাটারটা ঠিক আছে। 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নে লেখা আছে একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় এবং আয়ের শতকরা কত? 4 নাম্বার। এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি আমরা অনুপাত স্টাইলে করি, অর্থাৎ যদি এভাবে লিখি, ব্যয় এর অনুপাত হচ্ছে আয়, তাই না? আয়, ব্যয় কত? 9,000 টাকা, আয় কত? 15,000 টাকা। আমাদের এটাকে যদি এখন ভগ্নাংশে রূপান্তর করি, এরকম দাঁড়াচ্ছে
আমাদের কাজ কি শতকরা বের করতে হবে, অর্থাৎ আমাদের একটা পার্সেন্টেজ লাগবে। তাহলে আমরা একটা 100 ডিভাইড 100 গুণ করে দেই, আমাদের পার্সেন্টেজ হয়ে গেল। এখন কি করতে হবে, এই 3টা শূন্য কেটে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 3 5 15, আর এদিকে 5 20 100। 9কে 3 দ্বারা যদি ভাগ করি, 3 3 9, অর্থাৎ 3 আর 20 গুণ করলে 60%। এটা হচ্ছে যদি আমরা অনুপাতের স্টাইলে করি, অর্থাৎ মেথড 1। মেথড 2 আরেক ভাবেও কিন্তু আমরা করতে পারি। সেটা কিভাবে, আমরা লিখতে পারি 15,000 টাকা আয়ে ব্যয় হচ্ছে 9,000 টাকা। সুতরাং 1 টাকা আয়ে ব্যয় হচ্ছে 9,000 ডিভাইড হচ্ছে 15,000 টাকা। এখন আমরা লিখতে পারি 100 টাকা আয়ে, কারণ শতকরা বের করতে হবে, 9,000 গুণ 100 ডিভাইড হচ্ছে 15,000। একই জিনিস দাঁড়ালো 0 0 0 0 0 0 কাটা। এখানে হচ্ছে 5 20 100, 3 5 15, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ পাইলাম 3 20 60, অর্থাৎ 60%। তো যে কোনো মেথডই আমরা চাইলে ফলো করতে পারি, তবে বেস্ট মেথড হচ্ছে অনুপাতের মাধ্যমে করা। তাহলে 1 2 3 4 নাম্বার শেষ, এখন আমরা 5 নাম্বার অঙ্ক করব। 5 নাম্বার অঙ্কে বলা আছে, একটি স্কুলে শিক্ষার্থী ছিল 800 জন, বছরের শুরুতে 5% নতুন ভর্তি হলো, বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে আমরা যে কাজটা করতে পারি, নতুন ভর্তি হলো কতটা, 5%। তাহলে আমরা লিখতে পারি এইরকম ভাবে, 5 নাম্বার, নতুন ভর্তি হলো 800 এর 5%। তাহলে কতজন হবে, এই হলো 800 এর 5/100। 800কে 100 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 8, 8কে 5 দ্বারা গুণ করলে পাবো 40, তার মানে 40 জন নতুন ভর্তি হলো। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? সুতরাং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? 800 যোগ 40, অর্থাৎ 840 জন। সহজেই আমাদের কাজ শেষ। এবং ফাইনালি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থাৎ অনুপাত ও শতকরার নমুনা প্রশ্নও কিন্তু আমরা সমাধান করে ফেললাম, এবং এরই সাথে আমাদের পুরো বই মোটামুটি শেষ হয়ে গেল। এখন শুধু বাকি থাকলো জ্যামিতি অংশটুকু, সেটাও আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।